বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক এবং পরবর্তী যে বক্তব্য মার্জিত, রুচিশীল, কূটনৈতিক শিষ্টাচার সমৃদ্ধ। সফরের পর কি প্রতিক্রিয়া আসবে দুদেশের মধ্য থেকে? আমরা দেখেছি শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে যাবার পর এবং বাংলাদেশের দূতাবাসে আগরতলা, কলকাতায় ভারতীয়দের হামলার ব্যাপারেও বাংলাদেশ প্রতিবাদ করেছে এবং বিক্রম মিশ্রি গতানুগতিকভাবে বলেছেন আমরা এগুলোর প্রতিকার করব। নিশ্চিত করলে ভারত বাংলাদেশের দুই সচিবের মধ্যকার বৈঠক হয়েছে, সেই বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছে? এই বৈঠকের মাধ্যমে কি আমাদের দুই দেশের সম্পর্ক নতুন করে আবার ভালো সম্পর্ক হবে, নাকি এই বৈঠকের মাধ্যমে আরও সম্পর্ক তিক্ততা বাড়বে? মোটামুটি এই সম্পর্কে কী নিয়ে আলোচনা হয়েছে, বৈঠকের সারসংক্ষেপ নিয়ে আমরা দুইটা আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। বাংলাদেশ ভারত সম্পর্কে একটা কালো মেঘ জমেছে, সেই মেঘটি দূর করতে হবে, একথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশও একমত হয়েছে যে এই কালো মেঘটি দূর করতে হবে, অর্থাৎ বাংলাদেশ অস্বীকার করেনি যে কালো মেঘ জমেনি। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আসা, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক এবং পরবর্তী যে বক্তব্য মার্জিত, রুচিশীল, কূটনৈতিক শিষ্টাচার সমৃদ্ধ যে বিবৃতি বা বক্তব্য, সেটা ভারত বাংলাদেশ সম্পর্কে আশাবাদের একটা জায়গা তৈরি করে যে কালো মেঘটি হয়তো নিশ্চয়ই দূর করা যাবে। এখন যে জায়গাটিতে এই কালো মেঘ দূর করার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে, সেই সংকটটি হচ্ছে এই কালো মেঘের ভেতরে শেখ হাসিনা নামক একজন ব্যক্তির, একজন ফ্যাসিস্ট শাসক, তিনি বিষ মিশ্রিত একটি তীর নিক্ষেপ করছেন। বিষ মিশ্রিত তীর নিক্ষেপ করছেন, সেই তীরটি এই কালো মেঘের ভেতরে আরও ঘনত্ব তৈরি করছে। ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যকে যদি বলি যে ভারতের পক্ষ থেকে একটি মধুর বক্তব্য, ভারতে অবস্থান করে ভারতের সম্মতিতে শেখ হাসিনা বিষ ছড়াচ্ছেন বাংলাদেশের আকাশে বাতাসে, যেখানে বাংলাদেশের মানুষ আছেন সেখানে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের পক্ষ থেকে মধুর বাণী যে সম্পর্ক উন্নয়ন করতে চায়, পূর্বের মতোই উন্নয়ন করতে চায়, তারা উদ্বিগ্ন যে জায়গাটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার জায়গাটিতে, সেটা বাংলাদেশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং বাস্তবে সংখ্যালঘুরা এখন আর আক্রান্ত হচ্ছেন না, বাস্তবে সংখ্যালঘুদের বাড়িঘরে এখন আর আগুন দেয়া হচ্ছে না। ভারতের গণমাধ্যমের বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্য, ভারতের গণমাধ্যম একই রকমভাবে বিষ মিশ্রিত তীর নিক্ষেপ করছে বাংলাদেশের দিকে। এখন শেখ হাসিনার বিষ মিশ্রিত তীর, ভারতের গণমাধ্যমের বিষ মিশ্রিত তীর, অসত্য, মিথ্যা, প্রোপাগান্ডা, সেরকম একটা জায়গাতে ভারতের পররাষ্ট্র সচিব যে কথা বলছেন, সেই কথা অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যদি তার সম্পর্কের উন্নয়নটি হয় বা উন্নয়নটি হওয়া দরকার, সেটা আসলে এই দুই জায়গা থেকে বিষ ছড়ানোর পরিপ্রেক্ষিতে সেটা সম্ভব কি না। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তখন বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন, পৃথিবীর সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, পশ্চিমবঙ্গের মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী যত রাজনীতিবিদ আছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ, বাংলাদেশের রাজনীতিবিদ, এর মধ্যে যদি
মানুষের অন্তরকে একেবারে জ্বালাও পোড়াও করে দেয় একটি বক্তব্য বা একটি কথা, এরকম একজন মানুষের তালিকা করা হয়, তাহলে সেই তালিকায় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া শেখ হাসিনার নাম থাকবে 1 নম্বরে। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা হচ্ছেন ওই জায়গাতে 1 নম্বর অবস্থানে। সেরকম একজন মানুষকে ভারত রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছেন। কেন আশ্রয় দিয়েছেন? তিনি ভারতের বন্ধু, ভারতের স্বার্থ দেখেছেন 16 বছর ক্ষমতায় থেকে। কারণ ভারতের কূটনীতিকরা বলেছেন যে এরকম একজন বন্ধুকে যদি আশ্রয় দেয়া না যায় তাহলে পরবর্তীতে ভারতকে আর কেউ বিশ্বাস করবে না বা ভারতের পক্ষ হয়ে কেউ আর কাজ করবে না। ভারতের এই দাবিটি বা ভারতের এই জায়গাটি আমি খুব সমালোচনার চোখে দেখি না। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। শেখ হাসিনা হাজার দেড়েক মানুষ হত্যা করে তার দল বল নিয়ে লোকজন নিয়ে পালিয়ে গেছে, পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। বাংলাদেশ তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তার কাছে ভারতের কাছে ফেরত চাইবে, এটা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। কিন্তু প্রশ্নটি যেটা যে জায়গাটাতে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের জনমানুষকে হত্যা করে, বাংলাদেশের অর্থনীতি লুটপাট করে, তার পুরো দল বল নিয়ে, তার মন্ত্রী পরিষদ, তার এমপি, পুরো দল বল নিয়ে সে পালিয়ে গেছে। কেউ লন্ডনে চলে গেছে তার দলবল, কেউ অধিকাংশ ভারতে চলে গেছে তার দলবল। এখন সেখানে এরকম একজন মানুষ পালিয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে এবং ভারত সেটাতে সম্মতি দিচ্ছে। বিশেষ করে গতকালকে তিনি লন্ডন আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে, তিনি জাপান আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে, এবং সেই লন্ডন আওয়ামী লীগের কথা যেটা শোনা যায় তার প্রতিটা কথায় বিষ। মানে ওই কথার কানের পাশ দিয়ে গেলে কান পুড়ে যাবে এরকম বিষ তার প্রতিটা কথায়। এবং মিথ্যা কথা বলার যদি কোনো প্রতিযোগিতা হয় তাহলে শেখ হাসিনা সেইখানেও নিশ্চয়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম হবেন। এ নিয়ে কোনো বিতর্ক বা কোনো ডেবট থাকতে পারে না। এবং একই কথা, একই মিথ্যা কীভাবে বারবার 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 করে বলতে হয় শেখ হাসিনা এটা ভালো জানেন। এবং শেখ হাসিনা খুব ভালো অভিনয় করতে পারেন। তিনি যখন তার বাবা মা আত্মীয় স্বজনের কথা বলেন, আমি সব কিছুকে হারিয়েছি, তখন নাকে নাকে এক ধরনের কান্নার অভিনয় করতে পারেন। তার বাবা মা হারানো হত্যাকাণ্ডটা নিশ্চয়ই অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু তিনি এটাকে ব্যবহার করে যেভাবে রাজনীতি করেন, ওই যে মেট্রো রেল ভাঙা দেখে, স্টেশন ভাঙা দেখে তিনি যেভাবে নাক বন্ধ করে নাক দিয়ে কান্না করেছিলেন, ওই রকম একটা আবহ তিনি তৈরি করেন। মানে তার বাবা মা হত্যাকাণ্ডটাই পৃথিবীতে সবচেয়ে বেদনাদায়ক। আর কারো বাবা মা হত্যাকাণ্ড, আর কোনো মানুষকে হত্যা করাটা বেদনাদায়ক নয়। সে যে হাজার দেড়েক মানুষ হত্যা করে গেল সেটা বেদনাদায়ক নয়। এবং আরও কি বলে, আরও যেটা বলে যে আমি আরও শক্তি প্রয়োগ করতে পারতাম, আরও লাশ পড়তো। তার মানে যে ১,৫০০ মেরেও তার শান্তি হয়নি, তিনি আরও শক্তি প্রয়োগ করতে পারতেন। যাই হোক, শেখ হাসিনার কথা বলার এটা মূল উদ্দেশ্য ওইটা নয় যে শেখ হাসিনার কথা বিস্তারিতভাবে বলবো। একজন ফ্যাসিস্ট শাসক, বাংলাদেশ থেকে গণ আন্দোলনের মুখে তার পতন হয়েছে এবং বাংলাদেশের মানুষ। তাহলে একদিকে ভারতের পররাষ্ট্র সচিবের উদার বক্তব্য, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা, নিঃসন্দেহে ওই সম্পর্ক উন্নয়ন করতে চান। তাহলে সম্পর্ক উন্নয়ন করতে না চাইলে তাহলে তিনি তার দল নিয়ে বাংলাদেশে আসবেন কেন? এটা তো বাতিলও করে দিতে পারত। অর্থাৎ বাংলাদেশ ভারত উভয় দেশের স্বার্থে সম্পর্কটা উন্নয়ন করা দরকার। কিন্তু সেই সম্পর্ক উন্নয়নের জায়গাতে হাসিনার ২০ বর্ষণ যদি অব্যাহত থাকে, ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রোপাগান্ডামূলক ২০ বর্ষণ যদি অব্যাহত থাকে, তাহলে কি এই সম্পর্কটা স্বাভাবিক জায়গায় নেওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর ভারতকেই খুঁজে বের করতে হবে। একথা স্বীকার করতে হবে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে কাল্পনিক গল্প ভারতীয় গণমাধ্যম প্রচার করছে এবং এর দ্বারা ভারতের সাধারণ জনগণ এবং ভারতের রাজনীতিবিদদের একটা বড় অংশ প্রভাবিত হচ্ছে। বিজেপির মতো বড় রাজনৈতিক দলও প্রভাবিত হচ্ছে, বিজেপি নেতারা প্রভাবিত হচ্ছে। এখন তারা এটা জেনে হোক না জেনে হোক, না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, বা উদ্দেশ্যমূলকভাবে হোক, যে কোনো কারণেই হোক তারা সেটা করছেন। কিন্তু বাংলাদেশে বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটছে না। সংখ্যালঘুরা ভয়ে থাকতে পারে, কিন্তু তাদের উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এই কথা মোটেই সত্যি নয়।
হয়েছে, সেটা আমি গতকালকের ভিডিওতেও বলেছি, সেটা এখন বন্ধ আছে। তো এরকম একটা জায়গাতে ভারতকে যদি সম্পর্ক সত্যিই বাংলাদেশের সঙ্গে উন্নয়ন করতে হয়, বাংলাদেশকে যদি আস্থায় নিতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ বিরোধী তৎপরতা বন্ধ করতে হবে। তার মধ্যে প্রধানতম তৎপরতাটি হচ্ছে শেখ হাসিনার 20 বর্ষণ এবং ভারতীয় গণমাধ্যমের 20 বর্ষণ। এটা যদি ভারত বন্ধ না করে, এখন ভারত বলতেই পারে যে ভারতীয় গণমাধ্যম স্বাধীন, সেখানে আমাদের কোনো কিছু করার নাই। ঠিক আছে, বলুক, গণমাধ্যমের কিছু করার নাই, গণমাধ্যম সেই প্রোপাগান্ডা চালিয়ে যাক। ভারত নিজস্ব উদ্যোগে সরকারিভাবে বিষয়টি বাংলাদেশে পর্যবেক্ষণ করতে পারে, প্রতিনিধি দল পাঠাতে পারে, যতগুলো সংখ্যালঘু এলাকায় আক্রমণের কথা বলা হয়েছে সব কয়টা এলাকা ঘুরে দেখতে পারে। বাংলাদেশের থেকে নিশ্চয়ই স্বাগতই জানানো হবে। সুতরাং যাচাই করে দেখতে পারে যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে না। তাহলে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের যে কালো মেঘটা তৈরি হয়েছে, সেই কালো মেঘটা দূর করতে পারে সহজেই। আর এটা তো স্বীকার করতে হবে যে এই যে কালো মেঘটি তৈরি হয়েছে, এই কালো মেঘটি তৈরি করার ক্ষেত্রে ভারতের একটা বড় দায় আছে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হবে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছেন একেবারে প্রথম দিকেই। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ভালো কথা বলেছেন, বাংলাদেশ বিষয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন। পররাষ্ট্র সচিব আসলেন, একই কথা বলেছেন। কিন্তু এসব কথা সত্ত্বেও শেখ হাসিনার পতন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন, এটা নিয়ে ভারত এই জায়গাটা মানতে পারছে না, মেনে নিতে পারছে না। খেয়াল করে দেখবেন, ভারত বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নির্যাতনের কথা বলছে, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার দলবল যে ভারতে পালিয়ে গেছে, তারা সবাই অবৈধভাবে গেছে, সীমান্ত পার হয়ে গেছে। তাদের বিষয়ে কিন্তু ভারতীয় গণমাধ্যমে কোনো সংবাদ নেই। তারা সবাই অবৈধভাবে গেছে এবং যাওয়ার সময় তারা বিপুল পরিমাণ টাকা নিয়ে গেছে। তাদের বিষয়ে ভারত সরকারের বা রাজনৈতিক নেতাদের কোনো বক্তব্য নেই। তাদেরকে কিন্তু পার্কে দেখা যায়, তাদের মার্কেটে দেখা যায়, তাদের বিষয়ে ভারতের কোনো বক্তব্য নেই। এই জায়গাটিতে ভারতকে নিশ্চিত করতে হবে যে সমস্ত পুলিশ অফিসার, শেখ হাসিনার যে সমস্ত পুলিশ অফিসার, আমরা তাদেরকে বলি শীর্ষ সন্ত্রাসী, যারা মানুষ হত্যা করেছে, সেই শীর্ষ সন্ত্রাসীদের অনেকে ভারতে পালিয়ে গেছে, তাদের ছবি ছাপা হচ্ছে, দেখা যাচ্ছে দিল্লিতে। তার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের কোনো সংবাদ নেই। তাদের বিষয়ে ভারতীয় গণমাধ্যম কিছু বলছে না, ভারত সরকার কিছু বলছে না। মূল বক্তব্য কি? মূল বক্তব্যটি হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জায়গাতে অবশ্যই কাজ করতে হবে। বাংলাদেশের যতখানি করার আছে, যতখানি ছাড় দেওয়ার আছে, অবশ্যই বাংলাদেশ সেটা দেয়া দরকার। একই রকমভাবে ভারতকেও দেয়া দরকার। কি করতে হবে ভারতকে? আবারও বলি, শেখ হাসিনার 20 বর্ষণ বন্ধ করতে হবে। শেখ হাসিনার বিচার হবে, প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ফেরত দেওয়া সম্ভব হলে তাকে ফেরত দিতে হবে বাংলাদেশের কাছে। ভারতে শেখ হাসিনার মতো একজন 1,500 মানুষের খুনিকে ভারতে রেখে রাজনীতি করার সুযোগ দিলে কোনো বিবেচনাতেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নয়ন হবে না। এই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। উন্নয়ন হবে না কেন বলছি? কূটনীতিতে তো একবারে বলে দেওয়া যায় না। উন্নয়ন হবার সম্ভাবনা খুবই কম, কারণ বাংলাদেশের মানুষ এতে বিক্ষুব্ধ হবে। এমনিতেই বাংলাদেশে একটা তীব্র ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজ করছে, সেই জায়গাটা আরও বাড়তে থাকবে। এটা বাড়িয়ে ভারতের কোনো লাভ নেই। ভারতের এই জিনিসটি বুঝতে হবে। একই রকমভাবে ভারতীয় গণমাধ্যমকেও বুঝতে হবে যে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে ভারতের কোনো লাভ নাই। ভারতের মিডিয়ার লাভ আছে যদি কখনো পৃথিবীর কোনো প্রতিষ্ঠান তালিকা করে বা যদি অনুসন্ধান করে দেখে যে পৃথিবীতে সবচেয়ে বেশি গুজব কারা ছড়ায়, নিঃসন্দেহে আবারও প্রমাণ হবে যে ভারতের মিডিয়া ছড়ায়। এই তকমা ভারতের মিডিয়ার গায়ে লাগুক, আমরাও চাই না। সুতরাং ভারত বাংলাদেশের যে কালো মেঘ, সেই কালো মেঘের থেকে বাংলাদেশের উচিত সংখ্যালঘুদের উপরে সামান্যতম কোনো নির্যাতন যাতে না হয়, এবং হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। ব্যবস্থা নেওয়া হয়েছে, কোথাও কোথাও গড়িমসি থাকতে পারে, কিন্তু আরও তৎপর হতে হবে। এটা বাংলাদেশের থেকে করতে হবে। কাউকে বিনা বিচারে আটকে রাখা যাবে না, কাউকে হয়রানি করা যাবে না, কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে। এটা একটা বাংলাদেশের পক্ষ থেকে। ভারতের পক্ষ থেকে ভারতের গণমাধ্যমকে বোঝাতে হবে দেশের স্বার্থের জন্যে সত্য সংবাদ প্রকাশ করতে হবে। বাংলাদেশে এসে ঘুরে গিয়ে সত্য সংবাদ প্রকাশ করতে হবে। মিথ্যা প্রোপাগান্ডা বলা যাবে না। ডক্টর ইউনূসকে বিদেশে পাঠিয়ে দেবেন, ডক্টর ইউনূসকে হৃদরোগে আক্রান্ত করে দেবেন, এটা ভারতের গণমাধ্যমের কাজ হতে পারে না। এটা ভারত সরকারকে দেখতে হবে। আর শেখ হাসিনার 20 বর্ষণ বন্ধ করতে হবে। শেখ হাসিনা একজন খুনি, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, শেখ হাসিনা গণ অভ্যুত্থানে বাংলাদেশে পতিত স্বৈরাচার, শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত।
এই বিতাড়িত পতিত স্বৈরাচার জালিয়াত অর্থ লোপাটকারী অর্থ পাচারকারী এরকম একজন মানুষকে আশ্রয় দিয়ে তাকে রাজনীতির সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাবে এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। আসসালামু আলাইকুম। ভারতের মিস্ত্রির ছুরি আর রক্তাক্ত বাংলাদেশ, এই শিরোনামে আজকে কথা বলছি। যে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে আসলেন কয়েক ঘন্টার জন্য, এখন বোধহয় উনি ফিরে গেছেন অলরেডি বাংলাদেশ থেকে। তো আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে বাংলাদেশের সঙ্গে ভারত যে বৈরী সম্পর্ক গড়ে তুলেছে, শুধু যে ভারতীয় মিডিয়া এবং বুদ্ধিজীবী তারাই যে বাংলাদেশ বিরোধী অপপ্রচার করছেন তাই না, মোদী সরকার এবং আমাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাষায় বাংলাদেশ নিয়ে কথা বলছেন, তো বাংলাদেশের উচিত ছিল প্রতিবাদ স্বরূপ এই প্রথমবারের মতো যে মিটিং হলো, সর্বপ্রথম ফরেন অফিস কনসালটেশন এফওসি, সেটা আপাতত না করার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যে তোমরা যতদিন শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না, আমরা আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আছে তারা অলরেডি দাবি করেছে যে হাসিনাকে ফেরত দেয়া হোক, সরকারও এই ব্যাপারে দাবি করবে। এবং ভারতে বসে হাসিনা যে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক অপপ্রচার করছে, যেটা ডক্টর ইউনূস প্রথম দিকেই এসে বলেছিলেন এগুলো বন্ধ করতে হবে, সেগুলো কিছুদিন বন্ধ ছিল। কিন্তু আমরা কালকেই দেখলাম লন্ডনে আওয়ামীদের এক সভায় শেখ হাসিনা দিল্লি থেকে যে উস্কানিমূলক মিথ্যা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে, তার প্রতিবাদ স্বরূপ এই মিটিং, এই ফরেন অফিসের যে কনসালটেশন, এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। কিন্তু কোমর ভাঙ্গা সরকারের কোনো পররাষ্ট্র নীতি থাকার কথা নয়, তাও আমাদের একটা আছে, এবং সেটাও অবশ্যই কোমর ভাঙা, এতে সন্দেহ নেই। এই সরকার আবার নিজেদের অরাজনৈতিক বা নন পলিটিক্যাল মনে করে, আর আমরা জানি দেশ শাসন করার মতো কূটনীতিও একটা রাজনৈতিক ব্যাপার। তাই এই অরাজনৈতিক কোমর ভাঙা সরকারকে বিক্রম মিশ্রির ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করলেন এবং বাংলাদেশকে কুপকাত করে ফেললেন। এবং এর ব্যতিক্রম যে হবে এটা অবশ্য আমরা আশাও করিনি। ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি মানে বাংলাদেশে এসছেন, ইন্ডিয়ার মিডিয়ার খবরে দেখলাম নিউজ 18, ত্রুটি হয়েছিল, দুঃখিত। তো ভারতের এক মিডিয়া আউটলেট নিউজ 18 তাদের একটা খবরে দেখলাম, ভিডিও দেখলাম, সেখানে টাইটেল হচ্ছে ইন্ডিয়াস ফরেন সেক্রেটারি ইন বাংলাদেশ টু হোল্ড টক্স অ্যামিড অ্যাটাকস অন হিন্দুস। মানে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে কথা বলতে গেছেন যখন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চলমান। এই হচ্ছে তাদের মিডিয়া আউটলেটের অপপ্রচার, এবং সরকার এ ব্যাপারে প্রায় একই ধরনের কথাবার্তা বলছে। তো বিক্রম মিশ্রি বাংলাদেশে যে কথাগুলো বললেন সেগুলো গতানুগতিক, এর ভেতরে আমি নতুন কিছু খুঁজে পাইনি। যেটা আমার খারাপ লেগেছে সেটা হলো বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সাহেব, তিনি ভারতের কাছে একটা লন্ড্রি লিস্ট দিলেন
যে আমাদের বিদ্যুৎ লাগবে, আমাদের চাল লাগবে, লবণ লাগবে, মরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, শুকনো মরিচ লাগবে, বাজারের লিস্টই দিলেন যে এগুলো তো আমরা তোমাদের কাছ থেকে কিনি, এগুলো এখন দয়া করে বন্ধ করবে না, তাহলে তো আমরা মারা পড়ব। এই যে দুর্বলতার যে লক্ষণ আমরা দেখছি, কোমর ভাঙা পররাষ্ট্র মন্ত্রণালয়েরও একই ব্যাপার, তারা ভারতের কাছে আবদার করছেন। এটাই হচ্ছে মুখ্য ব্যাপার। আলোচনার মূল বিষয়টা হচ্ছে আপনি আবদার করলে যার কাছে আবদার করবেন সে তো আপনাকে পদানত করার জন্য লাথি মারবে, ছুরি মারবে, যত রকম ব্যবস্থা গ্রহণ সবই করবে। ভারত সেটাই করেছে। বাংলাদেশ ভারতের কাছে যেখানে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধ করতে বলেছে, এটা ভালো কথা। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারত হস্তক্ষেপ যেন না করে, এটাও বলেছে পররাষ্ট্র সচিব, ভালো কথা। এবং এটাও বলেছেন আমরা তো তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না। এটা খুবই যুক্তিসঙ্গত কথা হয়েছে। তবে বাংলাদেশের বলা উচিত ছিল, কোমরে জোর থাকলে বলা উচিত ছিল, এই যে তোমাদের দেশে বহু মসজিদ ভেঙে ফেলা হয়েছে, প্রতি বছর কমপক্ষে 500 মুসলমানকে তোমরা হত্যা করো, আরো অনেকগুলো মসজিদ লিস্টিতে এনেছো যেগুলো তোমরা বন্ধ করে দেবে বা ধ্বংস করে মন্দির বানাবে। ওই আমরা তো এগুলো নিয়ে কথা বলি না। তোমরা বাবরি মসজিদ থেকে শুরু করে আরো অনেক মসজিদ ভেঙেছো, আমরা তো বলি না। এই কথাটা বলা উচিত ছিল, কিন্তু ওটা বললে তো ভাসুরের নাম নেওয়া হয়, তাই বাংলাদেশ এই সমস্ত কথাবার্তা ভারতকে বলেনি। আর ভারত বাংলাদেশিদের জন্য ভিসার সংখ্যা বৃদ্ধি করবে এই আশ্বাস দিলেন বিক্রম সিকরি। কেননা বাংলাদেশের পররাষ্ট্র সচিব তাকে বললেন যে তোমরা আমাদের ভিসার সংখ্যা বাড়িয়ে দাও, আমাদের লোক তোমাদের দেশে যায়, বিভিন্ন কাজে, চিকিৎসার জন্য যায়, সেটাও মেনশন করলেন। কি লজ্জার ব্যাপার। বাংলাদেশে বলা উচিত ছিল, ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল যে আমাদের লোকজন ভারতে কেন চিকিৎসার জন্য যাবে। হয় আমরা ব্যবস্থা করব, আমাদের চিকিৎসার ব্যবস্থা উন্নয়ন করব, অথবা অন্য কোনো দেশে, পাকিস্তান, থাইল্যান্ড, সেখানে আমাদের লোকরা চিকিৎসা নিতে যাবে। ভারতের কাছে কেন ভিসা বৃদ্ধির আবেদন জানানো হলো, যেখানে আমরা জানি বাংলাদেশিরা ভারতে যাচ্ছে না বলে কলকাতায়, পশ্চিমবঙ্গে, অন্যত্র হাহাকার লেগে গেছে। আগরতলা ও কলকাতার হাসপাতাল, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট এবং ট্যুরিজম, পর্যটক শিল্প প্রায় ভেঙে পড়েছে। সেখানে আমরা তাদেরকে বলছি তোমরা আমাদের ভিসা বৃদ্ধি করো। ভারত যেখানে ভিসা বন্ধ করেছে, তারা যে চেয়ে ভিসা বৃদ্ধি করুক, আমরা কেন বলতে যাব যে আমাদের লোকরা তোমাদের দেশে আরো বেশি করে যাবে। এটা একটা কোমর ভাঙা, ব্যাংকরাপ্ট, দেউলিয়া সরকারের, দেউলিয়া পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বা সেক্রেটারির বক্তব্য। এবং ইউনূস সরকারের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বললেন আমরা ব্যবসা, চিকিৎসা ইত্যাদির জন্য ভিসা বৃদ্ধির দাবি জানিয়েছি। এবং বাংলাদেশের দূতাবাসে আগরতলা, কলকাতায় ভারতীয়দের হামলার ব্যাপারেও বাংলাদেশ প্রতিবাদ করেছে। এবং বিক্রম মিশ্রি গতানুগতিক ভাবে বলেছেন আমরা এগুলোর প্রতিকার করব, নিশ্চিত করলেন বাংলাদেশকে। ভালো কথা। কিন্তু শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে উস্কানিমূলক অপপ্রচার করছেন, সেটা বন্ধ করতেও ভারতকে অনুরোধ করা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, বাংলাদেশ বিক্রম মিশ্রকে বলছেন আপনারা শেখ হাসিনাকে বলে দিবেন যে তিনি যে দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন বিভিন্ন মাধ্যমে, সেটা কিন্তু বাংলাদেশ পছন্দ করে না। তো
এটা আমি বুঝলাম না। মানে এটা বলার ভারতকে প্রত্যক্ষভাবে বললেই হয় যে আমরা হাসিনা যে আমাদের বিরুদ্ধে উস্কানিমূলক মিথ্যা বক্তব্য দিচ্ছে সেটা বন্ধ করেন। হাসিনাকে বলবেন যে ম্যাডাম হাসিনা, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব আমাকে বলেছেন আপনি যে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন সেটা কিন্তু বাংলাদেশ পছন্দ করে না। মানে কি ধরনের কোমরে জোর থাকলে এটা বলা যায়, এবং যে এসব কথা বলার কোনো মানে হয় কিনা এটা আপনাদেরই উপরে আমি ছেড়ে দিলাম। এবং বাংলাদেশ ভারতকে সার্ক আবার পুনর্জীবিত করতে বলেছে এবং আবার বলছে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হচ্ছে না। এটা ভারতকে বলার কি আছে? জাতিসংঘ যদি জানতে চায় আমরা বলতে পারি। ভারত তো আমাদের গার্ডিয়ান বা কোনো এমন কোনো মধ্যস্থতাকারী কোনো দেশ নয়। ভারতে যে মুসলমান মারছে সে কথা তো আমরা বলি না। আমরা হিন্দুদের মারছি না, অত্যাচার করছি না, এটা আমরা ভারতকে বলতে যাব কেন? ভারত কি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের গার্ডিয়ান, তাদের মালিক, বা আমাদের তার কাছে জবাবদিহি করতে হয়? ভারতের সঙ্গে যে বাংলাদেশের একটা জবাবদিহিমূলক সম্পর্ক নাই, থাকতে পারে না, সে কথা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন না। বলার বুদ্ধিও হয়তো নেই, সাহসও নেই। এটাই আমরা দেখলাম, একটা সার্কাস দেখলাম। মিস্ত্রি সাহেব মিস্ত্রির ছুরি মেরে বাংলাদেশকে নাজেহাল করলেন। বাংলাদেশ তো এটাও বলতে পারলো না, বলল আমরা নেপালের মাধ্যমে ভারতের মাধ্যমে নেপাল থেকে বিদ্যুৎ কিনছি, সে ব্যবস্থাটা আপনারা করে দেবেন, মানে নেপালের বিদ্যুৎ যাতে বাংলাদেশে আসতে পারে। কিন্তু নেপাল এবং ভুটান যে বাংলাদেশের মাধ্যমে ট্রানজিট ফ্যাসিলিটি চায়, যেটা আমরা ভারতকে দিয়েছি, পশ্চিমবঙ্গ থেকে আগরতলা বা পূর্বাঞ্চলীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে যাওয়ার যে ট্রানজিট, আমরা এত টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়ে ব্যবস্থা করে দিয়েছি, এবং ট্রানজিট ফি আমরা আন্তর্জাতিক রেটে নেই না। সেটা আমরা বলছি না, আমরা বলছি নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনবো, ভারত এটা দিলে আমাদের ভালোই হয়, ভারত যেন দেয়। তারপরে আমাদের পররাষ্ট্র সচিব বললেন, জসিমউদ্দিন, there was a gap in understanding. I think after this visit the gap will be reduced between Bangladesh and India. বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র নীতিতে একটা ফাঁক ছিল, ফোকর ছিল, ওইটা এই বিক্রম মিস্ত্রি আসার পরে, তার সঙ্গে আলোচনা করার পরে সেই ফাঁকটা এখন দূর হয়েছে। মানে এগুলো হচ্ছে মানে একেবারেই গদবাঁধা কথা, সেটা নেই সময়ে ক্ষেপণ এবং জাতিকে জানিয়ে দেয়া যে আমরা কিন্তু ভারতকে বলে দিয়েছি। এবং আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিবিউনাল হাসিনাকে ফেরত দিতে বলেছে, তবে ইউনূস সরকার কেন এখনো তাকে ফেরত চাইল না সেটা আমার বোধগম্য হচ্ছে না। জসিমউদ্দিন বললেন তিনি বিক্রম মিস্ত্রিকে বলেছেন শেখ হাসিনাকে বলতে, যেটা আমি বললাম। কি আজব ঘটনা! মানে ওই যে বাংলাদেশের পল্লী কবিরা বলে না, এখন বলে যাই শুনেন ভাই অপূর্ব কাহিনী, পুত্রের হাতে মাতা মরে খবরেতে শুনি, ওই ধরনের একটা কবিতা, গ্রাম্য কবির কবিতা পাঠ করে শোনালেন আমাদের জসিমউদ্দিন সাহেব, পররাষ্ট্র সচিব। ভারতকে দিয়ে হাসিনাকে বলেছি আমরা কিন্তু তার কার্যকলাপ পছন্দ করি না। এবং তিস্তা ও ফারাক্কা চুক্তির কথা বলা হয়েছে। ফারাক্কা চুক্তি 2026-এ শেষ হয়ে যাচ্ছে, সেটা নবায়ন করতে বলেছে, এবং তিস্তার পানিও চাওয়া হয়েছে একটু নরম ভাষায়। কিন্তু আমরা ভারত থেকে যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র আনি, আমাদের লোকেরা আপনাদের দেশে চিকিৎসা করতে যায়, দয়া করে
এই জন্য ভিসা বৃদ্ধি করবে। এটা হচ্ছে মোটামুটি আলোচনাটা হয়েছে ভারতের কাছে বাংলাদেশিদের জন্য ভিসা বৃদ্ধির আবেদন। তো এখন ভারত যদি ভিসা বৃদ্ধি করে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল ওয়েট অ্যান্ড সি, দেখো ভারত কি বিপর্যয়ে পড়ে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়াতে। ভারতেরই তো 12টা বাজবে। বাংলাদেশকে যদি তারা পণ্য সরবরাহ না করে পেঁয়াজ বা চাল বা অন্য কিছু, তাহলে তো ভারতেরই ক্ষতি হবে। আমরা তো অন্য জায়গা থেকে এই সমস্ত নিয়ে আসব। চাল এবং পেঁয়াজ পৃথিবীর বহু দেশেই উৎপাদিত হয়। সুতরাং বাংলাদেশের উচিত ছিল আগ বাড়িয়ে ভারতের কাছে আমরা ভিসা চাই, তোমরা আমাদের বিদ্যুৎ দাও 2656 মেগাওয়াট। এটা আবার স্মরণ করিয়ে দিল ভারতকে। ভারত কি জানে না কত বিদ্যুৎ বাংলাদেশকে তারা দেয়? এবং সে বিদ্যুতের ভিতরে যে ঘাপলা হয়েছে আদানি এবং এই যে রামপালের বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে ঘাপলাগুলো, বাংলাদেশের বিরুদ্ধে যে কাজগুলো হলো, বাংলাদেশ যে সমস্ত চুক্তি করলো তোমাদের সঙ্গে, কোথায় সেগুলো বন্ধ করতে বলবে? বিদ্যুৎ আমরা অন্য জায়গা থেকে আনবো, মানে আমরা অন্ধকারে থাকবো কিছুদিন। আমরা নিজেদের জেনারেটর আমরা বানাবো, তৈরি করব, চীন থেকে জেনারেটর নিয়ে আসবো, এনে আমরা বিদ্যুৎ প্রস্তুত করবো। এখন শীতকালে তো লোডশেডিং এর অত আশঙ্কা নেই। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারতাম। ততদিনে আমরা আমাদের নিজেদের জেনারেটর তৈরি করব। ভারত থেকে আমরা এত বিদ্যুৎ আনি, সেটা ভারতকে মনে করিয়ে দেওয়ার কি কারণ থাকতে পারে? এবং ওই ব্যাপারে আবদার করারই বা কি থাকতে পারে? আর ভিসা কেন চাইলেন? আমাদের ভিসা বৃদ্ধি করো, বরং পররাষ্ট্র সচিবের বলা উচিত ছিল তোমরা ভিসা বন্ধ করেছো, ভালো করেছো। আমরা চাই না বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতে যাক, বাংলাদেশিরা শিক্ষার জন্য ভারতে যাক, বা ভারত থেকে জিনিসপত্র আমদানি করুক। পৃথিবীটা এখন অনেক বড় বাজার আছে। বাংলাদেশও একটু বড় বাজার। পৃথিবীর যেখানে যে সামগ্রী পাওয়া যায় আমার কিনবো, এবং সে কথাগুলো উজ্জ্বল থাকলেই ভালো হতো। আমরা ভারত থেকে এটা আনি সেটা আনি, তাদেরকে মনে করিয়ে দেয়া। এটার ভিতরে কি কৃতিত্ব আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমি বুঝলাম না। তো এখন রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে ভারতের একটা ভূমিকা আশা করেছে বাংলাদেশ। রোহিঙ্গা সমস্যা তো ভারতের সঙ্গে নয়, মিয়ানমারের সঙ্গে, বরং চীনের প্রভাব সবচাইতে বেশি মিয়ানমারের উপর। সেদিকে নজর না দিয়ে বাংলাদেশ সরকার বলছে, ভারতকে বলছে, তোমরা আমাদের এই রোহিঙ্গা সমস্যার একটা সমাধান করে দাও। মানে কার কথা কাকে বলতে হবে এবং আবদার করতে হবে কেন, এই জিনিসগুলো বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা ডক্টর ইউনূসের বা তৌহিদ সাহেব যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তাদের কারোই মাথায় আসলো না। সেজন্য আমি প্রথমটাই যেমন বলেছিলাম, একটা কোমর ভাঙা সরকারের পররাষ্ট্র নীতিও কোমর ভাঙাই হবে। এবং যে কোমর ভাঙা সরকার নিজেদের রাজনৈতিক সরকার মনে করে না, তবে কূটনীতি তো রাজনৈতিক বিষয়। আপনারা রাজনৈতিক সরকার না হয়ে ভারতের এই ঝানু পররাষ্ট্র সচিবকে আসতে দিলেন কেন? তার সঙ্গে বসলেন কেন? কথা বললেন কেন? বাংলাদেশের অর্জন তো শূন্য, কিছুই পাবেন না। আপনারা আবদার করলেন, হাস্যকর কতগুলো আবদার। সবচাইতে বড় হাসির ব্যাপার হয়েছে, আপনারা দয়া করে হাসিনাকে বলবেন তিনি যেন আমাদের বিরুদ্ধে আর এই ধরনের উস্কানিমূলক মিথ্যাচার না করেন। মিস্ত্রি বাবু নিশ্চয়ই বলেছেন, নিশ্চয়ই আমরা ওনাকে বলে দেব, আপনারা ভয় পাবেন না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এটাই ঘটলো বিক্রম মিশ্রির এই বাংলাদেশ আগমন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আজ বাংলাদেশে আসছেন ভারতের
ক্ষমতাধর একজন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের কোনো হাই অফিসিয়ালের এটি প্রথম সফর। বাংলাদেশের প্রতিটি মানুষ চেয়ে আছেন এই সফরের পর কি প্রতিক্রিয়া আসবে দুদেশের মধ্য থেকে। আমরা দেখেছি শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে যাবার পর ভারতের একটার পর একটা ষড়যন্ত্র, শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের উপ হাই কমিশনে আগরতলায় আক্রমণের ঘটনা ঘটেছে। একেবারে ভারতের যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে বিজেপি, সেই বিজেপির ইশারায় এবং প্রকাশ্যে পুলিশ চেয়ে চেয়ে সব দেখেছে, কিন্তু বাধা দেয়নি। 2024-এ এসে ভারতের এমন ন্যাক্কারজনক কাজ পুরো পৃথিবী দেখল। এরপর বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে। আমরা দেখেছি তুরস্ক, চীন, পাকিস্তান সঙ্গে আরও বেশ কিছু দেশ এগিয়ে আসছে বাংলাদেশের পাশে। টনক নড়েছে ভারতের, আর তাই দ্রুত ভারত বুঝতে পারছে যে বাংলাদেশকে ধমক দিয়ে কাজ হবে না, তাই তারা এবার তাদের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠিয়েছে। সূত্র থেকে জানা গেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি প্রথমে এসে তিনি দেখা করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে। এরপর তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এখন প্রশ্ন উঠল যে 5 তারিখের পর ভারত কেন তার একজন সচিবকে বাংলাদেশে পাঠালো এই সিচুয়েশনে, যখন দু দেশ কার্যত যুদ্ধংদেহী অবস্থানে রয়েছে। ভারত তার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশও তার সীমান্ত অঞ্চলগুলোতে নিরাপত্তা বাড়িয়েছে। একটা বিশাল রাষ্ট্র ভারত যখন ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশকে হুমকি দিচ্ছে, তখন বাংলাদেশ পাল্টা হুমকি দিচ্ছে। অর্থাৎ বিগত 15 বছরে ভারত বাংলাদেশের কাছ থেকে যে আচরণ দেখেনি বা যেই সাহসটুকু দেখেনি, 15 বছর পর এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে বা ইউনূস সরকারের কাছ থেকে ভারত তার পাল্টা প্রতিক্রিয়া দেখল, যেটি ভারত হজম করতে পারছে না। এখন এই বিক্রম মিশ্রি কেন আসছেন? অনেকগুলো সূত্রের তথ্য পাওয়া গেছে যে ভারত প্রথমে মনে করেছিল যে শেখ হাসিনাকে যখন তাড়িয়ে দেয়া হলো বাংলাদেশ থেকে বা তিনি যখন পালিয়ে গেলেন, তখন ভারত চেষ্টা করছে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ইস্টাবলিশ করতে। যখন ভারত ব্যর্থ হলো যে না, শেখ হাসিনাকে গ্রহণ করতে বাংলাদেশের কোনো মানুষ প্রস্তুত না, তখন ভারত সেকেন্ড প্ল্যানে গেছে। সেই প্ল্যানটা কি? তারা বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করেছে, এবং যখন তারা দেখলো যে বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করে কার্যত কিছু হচ্ছে না, উল্টো বাংলাদেশ ভারতের ব্লক থেকে বেরিয়ে ভারতের শত্রু ব্লকে প্রবেশ করে গেছে, তখন ভারত বুঝলো যে না, ধমকে নয়, আদরে কাজ হয় কিনা ট্রাই করি। খুব একদম আমি সোজা সাপটা খুলি আপনাদের বুঝাই। ভারত প্রথমে তার ভৃত্য বা তার সার্ভেন্ট বা তার আনুগত্যশীল শেখ হাসিনা যখন দেখলো বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে, তার কন্ট্রোল হাতছাড়া হয়ে গেল ভারতের, তার সাজানো গোছানো মাঠ একেবারে তছনছ হয়ে গেল, তখন ভারত বাংলাদেশের উপর চাপ তৈরি করলো। চাপ তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো যাতে ইউনূস সরকার শেখ হাসিনার পথে হাঁটে, অর্থাৎ ইউনূস সরকার যেন ভারতের ভয়ে মাথাটা নিচু করে নত যেন পররাষ্ট্রনীতি তৈরি করে। যেমন ভারতের লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশে কাজ করে, এখান থেকে প্রায় $10 বিলিয়ন বাংলাদেশ থেকে ভারত নিয়ে যাচ্ছে মাসে মাসে। সেকেন্ড, ভারতের যেই শেখ হাসিনার সাথে যে চুক্তিগুলো হয়েছে, বৈধ চুক্তি, অবৈধ চুক্তি, ট্রানজিট চুক্তি, এরকম ব্লাব অনেক চুক্তি হয়েছে। কিছু দৃশ্য তো আমরা কাগজে পত্রে দেখেছি, কিছু অদৃশ্য যেগুলো কোনো কাগজে পত্রে নেই, একদম গোপন চুক্তি, এগুলো যেন ইউনূস সরকার বাতিল করে না দেয়। তাই ইউনূস সরকারের উপর চাপ তৈরিতে সংখ্যালঘু কার্ড খেললো, বিজেপির শুভেন্দু অধিকারীকে দিয়ে সীমান্তে বাড়াবাড়ি করলো, উপ হাইকমিশনে আক্রমণ করলো, প্রোপাগান্ডা ছড়ালো, একটা যুদ্ধংদেহী মনোভাব তৈরি করলো, তাদের গণমাধ্যম দিয়ে বাংলাদেশের উপর চাপ তৈরি করলো। এগুলো কেন করলো ভারত? যাতে ইউনূস সরকার নরম হয়ে যায় এবং ভারতকে বলে
যে শেখ হাসিনা আমাদের যা যা দিয়েছে আমরাও আপনাকে তাই তাই দিব, আপনি আমাকে গ্রহণ করে নেন হুজুর। কিন্তু ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকার সেটা যখন গ্রহণ করলো না, তখন তারা একটার পর একটা কার্ড বাংলাদেশের বিরুদ্ধে খেলতে লাগলো আন্তর্জাতিক বিশ্বের সাথে মিলে। তারপরও যখন ইউনূস সরকার প্রত্যেকটা কার্ডকে তার যোগ্যতা দিয়ে মোকাবেলা করলেন ওভারট্রাম্প দিয়ে, তখন ভারত সেই পরিস্থিতিতে এসে ভারতের বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীকে বোঝালেন যে ইউনূস তো শেখ হাসিনা নয়, আপনি বিশ্ব পরিমণ্ডলে আপনার যে অবস্থান, ইউনূসের অবস্থান তার চেয়ে উপরে। তিনি তো একজন নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা অনেক ওপরে। সো তাকে মানে পলিটিক্যালি অ্যাটাক করে দুর্বল না করে তাকে বুদ্ধিদীপ্ত বা কূটকৌশলে তাকে কন্ট্রোল করেন। সেই হিসেবে পররাষ্ট্র সচিবকে ভারত পাঠালো। যখন দুই দেশের মধ্যে ভিসা দেয়া বন্ধ, সীমান্ত প্রায় অচল, বাংলাদেশের যে কোনো মানুষ ভারতে এই মুহূর্তে যেতে পারছে না, মানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দুটো দেশ সীমান্ত অঞ্চল, সেই সময় এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এখন ভারত এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশকে কি কি বার্তা দিতে পারে, এটা হয়তো আমরা কাগজে পরে জেনে যাব খবরপত্রে। মূলত যে বিষয়গুলো আমরা জানব সেগুলো হলো সৌজন্য সাক্ষাৎ, দুই দেশের সামগ্রিক উন্নয়ন, হ্যাঁ, দ্বিপাক্ষিক বৈঠক, এই কথাগুলো। বিষয়টা আসলে ভিন্ন হবে আড়ালে, আর সেটা হবে ডক্টর ইউনূসকে ভারতের মেসেজ, পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের মেসেজ, এবং এখান থেকে যে মেসেজটা ডক্টর ইউনূস দেবে সেটা মোদিকে মানে পৌঁছে দেয়া, এটুকুই মূলত কাজ। সেই মেসেজটা কি, হয়তোবা সেটা আমাদের অনেক আলোচনায় বেরিয়ে আসবে, আমরা ভেতর থেকে জানার চেষ্টা করব। মূলত ভারত এই মুহূর্তে বাংলাদেশকে যে বার্তা দিতে পারে আমরা ধারণা করছি সেটা হলো পাকিস্তান এবং চীনের বলয় থেকে যেন বাংলাদেশ বেরিয়ে আসে, এবং পরবর্তী নির্বাচনে ভারতের পছন্দের কোনো রাষ্ট্রীয় মানে দলকে, ধরেন সেটা বিএনপি হতে পারে, তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। অর্থাৎ ভারত বুঝে গেছে শেখ হাসিনা পতিত স্বৈরাচার বা তাকে দিয়ে আর কাজ হবে না, তো তার বিকল্প কি, মানে যেটা ভারতের জন্য মঙ্গলজনক। ধরেন শেখ হাসিনার পরে তার চয়েস কি হতে পারে, বিএনপি, আর বিএনপিও সেটা বুঝে ইতিমধ্যে ভারতের সুরে কথা বলতে শুরু করেছে। মির্জা ফখরুল ইসলামকে আমরা দেখতে পাচ্ছি বা আদার্স নেতাদের দেখতে পাচ্ছি। তো সব মিলে যে বিষয়টি আসতে পারে, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ভারত পরবর্তী কাকে দেখতে চায়, ভারতের পছন্দটাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়ে দিতে পারে। এবং দ্রুত একটা নির্বাচনের বিষয়, বিএনপি যে চাপ তৈরি করছে, হয়তোবা বিএনপি সেই চাপগুলো ভারতের মুখ থেকেও ইউনূসের কাছে আসতে পারে। তো সব কিছু মিলে ইউনূস সরকারকে ভারত তার পছন্দটা, তার ইচ্ছাটা জানিয়ে দিয়ে যাবে। পরবর্তী ইউনূস সরকার কী করবে সেটা তার কর্মপন্থার মধ্যেই আমরা দেখতে পাবো। দ্বিতীয় যে বিষয়টি হতে পারে, অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, মানে ভারতের যে শত্রু দেশ, সেখানে বাংলাদেশ যেন মানে ভারতের পছন্দের বা ভারতের প্রেসক্রিপশন ফলো করে, এই বিষয়টিও আসতে পারে। 3 নম্বর যে বিষয়টি আসতে পারে, ভারত বাংলাদেশের যে চুক্তিগুলো বৈধ হোক অবৈধ হোক, যা যা হয়েছে শেখ হাসিনা করেছে, এই চুক্তিগুলো যেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাতিল না করে। এই ব্যাপারেও চাপ আসবে বা পরামর্শ আসবে বা থ্রেট আসবে, যেটাই আসবে। তো সব কিছু মিলে এই সফরটি বাংলাদেশ ভালো কিছু পাবে আমি মনে করি না। যেমন মাসুদ কামাল, আপনাদের একজন কি বলবো কলামিস্ট, সাংবাদিক মাসুদ কামাল বলছেন ভারতের এই সফরটি তিনি খুবই খুশি। তার এই বক্তব্য দিয়ে প্রমাণ হয় তিনি কতটা ভারত ঘেঁষা বা কতটা ভারতের দালালি করতে পছন্দ করেন। তিনি বলছেন একটি টেলিভিশন টকশোতে যে ভারতের এই সফরটিতে তিনি খুবই খুশি। আমি বিশ্বাস করি না এখানে খুশি হওয়ার কিছু আছে, কারণ ভারত মূলত বাংলাদেশকে আসলে কিছু দেবে না বা দেয়নি, কখনো দিতে পারে না। ভারত মূলত বাংলাদেশকে শোষণ করে কিছু নিতে চায়। ভারত এই সফর দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রেশার তৈরি করতে পারে। ভারত এই সফর দিয়ে বাংলাদেশের সঙ্গে তার আরও কিছু নেওয়ার যে বিষয়গুলো ছিল, সেই নেওয়ার বিষয়গুলোকে কনফার্ম করতে পারে। ভারতের সফর দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ভারতীয় তাবেদারকে ক্ষমতায় বসার বন্দোবস্ত করে দিয়ে যেতে। আলোচনাগুলো শুনেছেন, শুনে মন্তব্য করবেন। আসলেই এই সমস্যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে হাসিনা যদি ভারত থেকে চলে যায় বা ভারত যদি হাসিনাকে সেখান থেকে বের করে দেয়, তাহলে সমস্যার অর্ধেক কমে যাবে। এবং বিজেপি ভারত এটা মনে করতে হবে যে বাংলাদেশে
হাসিনা মানেই বাংলাদেশ নয়, হাসিনা মানেই কিছু নয়। বিজেপির উচিত এই দেশের জনগণের সাথে সম্পর্ক করা, জনগণ যাকে ক্ষমতায় বসাবে তার সাথে ভারতের কাজ করা। ভারত একটা নির্দিষ্ট দলের পিছনে কেন ছুটছে? এত বড় একটা রাজনৈতিক দল বিজেপি, ভারতের মতো একটা দেশ, তারা কি আসলে রাজনীতি বুঝে না, না কি এমন স্বার্থে তারা হাসিনার পিছিয়ে লেগে আছে বা হাসিনার জন্য তারা এখনও পর্যন্ত কাজ করছে? সেটা আসলে আমাদের বোধগম্য নয়, আমরা বুঝতে পারি না। বিজেপির মতো এত একটা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দল, তারা কেন একটা দলের প্রতি তারা তাদের সমর্থন রাখছে? তাদের তো উচিত এই দেশের জনগণের সাথে সমর্থন রাখা, এই জনগণকে বিশ্বাস করা, জনগণ যাকে ক্ষমতা দিবে তার সাথে তাদের কাজ করা। তাহলে হয়তোবা জনগণ যে ভারত বিদ্বেষী হয়েছে এটা হতো না। জনগণ ভারত বিদ্বেষী হওয়ার কারণে সম্পূর্ণ দায় ভারতের।